হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই লেকচারে আমরা আছি মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়ে, এবং অলরেডি আমরা বেশ কিছু থিওরি ক্লাস শেষ করেছি। আজকের ক্লাসে আমরা মূলত নটরডেমে আসা একটা কোশ্চেন সলভ করব। নটরডেমের 2024 সালে আসা কুইজের প্রশ্নটা সলভ করার মাধ্যমে আমরা বেশ কিছু কঠিন প্রবলেম আর কি ডিল করতে হয় কিভাবে, এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে যারা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের লেকচার ভিডিও দেখনি, তাদেরকে আমি রিকমেন্ড করব যে ষষ্ঠ অধ্যায়ের লেকচার ভিডিও দেখে শেষ করতে। কেননা আমরা আজকে যে যে কনসেপ্ট গুলো ইউজ করব, মুক্তি বেগের কনসেপ্ট ইউজ করব, বিভবের কনসেপ্ট ইউজ করব। তো দেখা যাচ্ছে যে তুমি যদি এই থিওরিটা ভালো মতো না বুঝো, তাহলে তোমার জন্য আহ খুব সহজে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো ধরাটা একটু কঠিন হবে। সো যখন আমরা দেখা যাচ্ছে যে খুবই অল্প সময়ের মধ্যে সমাধান বের করছি, তো তখন তোমার মনে হতে পারে যে কিভাবে আমি এটা চিন্তা করলাম, অথবা এইটাই কেন হলো, এই পদ্ধতিতেই কেন আমি সমাধান করছি। তো সেই জিনিসগুলো আসলে ক্লিয়ার হবে যখন তুমি থিওরি ক্লাসে আগে প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে একটু ভালো মতো তোমার যখন ধারণা থাকবে, তখন আসলে তোমার কাছে কোশ্চেন ডিল করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আসলে কথা না বাড়াই, আমরা আমাদের যে প্রথম প্রশ্ন সেই দিকে যাই। তো নটরডেমের 2024-এর কুইজে সেম প্যাটার্নে 10টা এমসিকিউ ছিল এবং একটা সৃজনশীল ছিল। আমরা প্রত্যেকটাই সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের বলছে যে সুষম ঘনত্বের একটি গোলাকার কোন গ্রহের মুক্তিবেগ তার ব্যাসার্ধের কত গুণ হবে। তাহলে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে কার? আমাদের সম্পর্ক তৈরি করতে হবে হচ্ছে মুক্তিবেগ এবং ব্যাসার্ধের। তাহলে আমি লিখলাম যে আমাদের মুক্তিবেগ সমান সমান আমাদের যে সূত্র আছে সেটা কি, 2gm ভাগার। এখন তাহলে কি মুক্তিবেগটা কি ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক না? তাহলে তুমি সুন্দর মতো কি করবা, বর্গমূলের ব্যস্তানুপাতিক এটা তাকায় দিবা। তো সমস্যা এখানে যে এখানে কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক না। এর কারণ হচ্ছে যে ভাই, তুমি যখন কোনো দুইটা রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করতেছো, তখন তোমাকে অবভিয়াসলি বাকি রাশিগুলোকে কনস্ট্যান্ট ধরতে হবে। তাহলে তোমাকে যদি মুক্তিবেগ আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক বের করতে হয়, তাহলে অবভিয়াসলি 2gm এই জিনিসটাকে তোমাকে কি করতে হবে, কনস্ট্যান্ট হিসাবে প্রুফ করতে হবে। এখন দেখো, এই 2gm এর মধ্যে আমরা তো জানি জি কনস্ট্যান্ট, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এম, এম কি কনস্ট্যান্ট নাকি একটা ভেরিয়েবল? অবভিয়াসলি এম একটা ভেরিয়েবল। কার সাপেক্ষে ভেরিয়েবল? আর এর সাপেক্ষে ভেরিয়েবল। অর্থাৎ কোন একটা গ্রহের ব্যাসার্ধ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তার সাথে সাথে অবশ্যই সেই গ্রহের ভরটাও কি চেঞ্জ হয়ে যায় না? তাহলে আমরা কিন্তু বলতে পারি এম কিন্তু কনস্ট্যান্ট না, এম কিন্তু ভেরিয়েবল। তাহলে এই এম ভেরিয়েবলটাকে যদি আমার থাকে, তাহলে কি আমি ভি এর সাথে আর এর সম্পর্ক তৈরি করতে পারবো? আনসার ইজ নো। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই এম কা ভাঙতে হবে। এমন ভাবে এম কে ভাঙতে হবে যেন আমার এই এমটা কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। এখন আমাকে কি বলছে, সুষম ঘনত্বের গোলাকার গ্রহ। তার মানে আমরা বুঝতে পারছি ঘনত্বটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি এম এর সাথে ঘনত্বের যে সম্পর্ক সেটা কি 4/3 অফ পাই আর কিউব। এইবার যদি আমি এম এর জায়গায় এটার মান বসাই দিই, তাহলে দেখো এম কে আমরা কনস্ট্যান্ট করে ফেলতে পারছি, ইন্টু রো, সরি। তাহলে এই যে রো, রো আমার কনস্ট্যান্ট 4/3 পাই, এটাও কনস্ট্যান্ট, তাহলে ভেরিয়েবল কি আর। তাহলে আর এর মান আমরা যদি এখন বসাই দিই, তাহলে ভি ইজিক্যালটা আমাদের কি হবে, 2 × জি ইন্টু এম এর মান হবে 4/3 × পাই × আর কিউব × রো বাই আর। তার মানে আমরা বলতে পারি উপরে আর 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 কিউব কাটাকাটি যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে ভিই ইজিক্যাল টু, কনস্ট্যান্ট কে বসাই দিতে পারি আমরা, এই রুট ওভার হাবি জাবি যা কিছু আছে সামথিং, ইন্টু √অফ আর স্কয়ার। √অফ আর স্কয়ার মানে কি আসলে আর। তাহলে আমরা বলতে পারি কি ভিই সমানুপাতিক আর। তার মানে আমাদের কি হবে, আমাদের এখানে মুক্তিবেগ হবে হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক। এবং মোস্ট অফ দ্য পিপল এই কোশ্চেনটাই কিন্তু ভুল আনসার দিয়ে আসবে। এর কারণ, কোন একটা জিনিস, কোন দুইটা রাশির মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে যে বাকি সূত্রের বাকি জিনিসগুলোকে কনস্ট্যান্ট আছে কিনা সেটা আগে দেখতে হয়, এবং ভেরিয়েবল থাকলে সেটাকে যে আবার রূপান্তর করে নিতে হয়, এই জিনিসটা অনেকেই মিস করবে। তো এগুলো একটু গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে, যে কোনো সূত্রের ক্ষেত্রেই হোক না কেন এইগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
2 নাম্বার আমাদের বলছে দুইটি কৃত্রিম উপগ্রহ একই বৃত্তাকার কক্ষপথে অবস্থিত। তাহলে কৃত্রিম উপগ্রহ দুইটা, এদের ভর কিন্তু ডিফারেন্ট হতে পারে। এখন আমাদের বলছে অবশ্যই তাদের এক ভর সমান, অবশ্যই ভর সমান নাও হতে পারে। দুই গতি শক্তি সমান, এটাও নাও হতে পারে। কৌণিক ভরবেগের ক্ষেত্রেও ভর ডিপেন্ডেন্ট, তাহলে এটাও নাও হতে পারে। তাহলে উত্তর কি? দ্রুতি সমান। অর্থাৎ এইখানে কত ভেলোসিটিতে ওই কৃত্রিম উপগ্রহটা ঘুরতেছে, এটা শুধুমাত্র শুধুমাত্র ডিপেন্ড করবে আরেকটা যেই গ্রহ আছে সেই গ্রহ থেকে ওই কৃত্রিম উপগ্রহের ব্যাসার্ধ কতটুকু। শুধুমাত্র এইটার উপরেই কি করবে? পুরো জিনিসটা ডিপেন্ড করবে। এখন এখানে আরেকটা প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে যে ভাই, যেই ক্ষেত্রে আমার উপকেন্দ্র দুইটা থাকবে, তখন আসলে ব্যাসার্ধ কোনটা হবে, বা তখন আসলে কোন ব্যাসার্ধের উপর ডিপেন্ড করবে? এটা আমি ফার্স্ট লেকচারে আলোচনা করছিলাম যে আমাদের তো কৃত্রিম উপগ্রহ বেশি স্টেবল ওয়েতে ঘোরার জন্য উপবৃত্তাকার পথে ঘুরে। তো উপবৃত্তাকার পথ হলে তখন আসলে আমরা ব্যাসার্ধ আর এর মান কোনটাকে ধরে নিব। এটা নিয়ে ডিটেলস থিওরি ক্লাসে আমাদের আলোচনা করা আছে, একটু থিওরি ক্লাসটা দেখে নিবা। তাহলে একটা দ্রুতি সমান, আবার আমরা বলতে পারি এখানে কিন্তু পর্যায়কালও সেম থাকবে। পর্যায়কালও শুধুমাত্র ডিপেন্ড করে হচ্ছে ব্যাসার্ধের উপর, ভরের উপর না। কেননা এম এম আর কি কেটে যায়, তাহলে পর্যায়কালও সেম থাকবে। 3 নাম্বার আমাদের প্রশ্ন বলছে কোন একটা লোকের ওজন 648 নিউটন এবং চাঁদে 128 নিউটন। তাহলে চাঁদের পৃষ্ঠে মহাকর্ষের ক্ষেত্রের তীব্রতা এসআই একক কত? এই মহাকর্ষ ক্ষেত্রের তীব্রতা মানেই যে ওজন, মহাকর্ষের তীব্রতা মানেই হচ্ছে ওজন। এটা আমি থিওরি ক্লাসে মনে হয় 2-3 বার রিপিট করছি, এবং এই কোশ্চেনটাই দেখো 2024 সালে আসছিল। আমি এটাও বলে দিছিলাম যে মহাকর্ষের ক্ষেত্রের তীব্রতা এভাবে একটু কথাটা পেঁচায় দিবে। কেন মহাকর্ষ ক্ষেত্রের তীব্রতাই হচ্ছে ওজন? কেননা তীব্রতা মানে কি? পার ইউনিট ভরের জন্য বলের মান, সেটাকে আমরা কি বলি? তীব্রতা। সামথিং, যে কোনো কিছুর প্রাবল্য, যে কোনো কিছুর প্রাবল্য বা তীব্রতা মানে কি? পার ইউনিটের জন্য ফোর্স। সেটা যদি তড়িৎ প্রাবল্য হয় তাহলে পার ইউনিট চার্জের জন্য ফোর্স, তাহলে তড়িৎ প্রাবল্য। যদি সেটা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য হয় তাহলে পার ইউনিট চৌম্বক ক্ষেত্রের মানে চৌম্বক বলের জন্য হচ্ছে তোমার মানে চৌম্বকের জন্য হচ্ছে ফোর্সের মান, সেটাকে আমরা বলবো চৌম্বক প্রাবল্য। যদি আমাকে বলে মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা, তার মানে পার ইউনিট মানে পার কেজি ভরের জন্য হচ্ছে আমাদের যে পরিমাণ ফোর্স, সেটাকে আমরা বলবো হচ্ছে তীব্রতা। তো দুইটা সূত্রই কি? দুইটা সূত্রই হচ্ছে জিএম ভাগ আর স্কয়ার। তাহলে অভিকর্ষ মানে আমাদের এখানে কি হবে? ওজন বা অভিকর্ষ ত্বরণ তোমার মহাকর্ষ তীব্রতার ক্ষেত্রে কি কাজ করবে? আমাদের ভি এর মান, ওজন বা অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ কি নির্দেশ করবে? তীব্রতা। আর ওজন কি নির্দেশ করবে? ওজন নির্দেশ করবে হচ্ছে বলের পরিমাণ। এবং ওই এম দ্বারাই যখন আমরা জি কে গুণ করি, সেটাকে আমরা কি পাই? ওজন। ওজন মানে হচ্ছে ফোর্সের মান, আর জি মানে হচ্ছে সেখানকার তীব্রতা বা প্রাবল্য। প্রথম ক্ষেত্রে একটু ভুল বলছিলাম, সরি। তীব্রতা মানে হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মান, অথবা যে কোনো গ্রহের ক্ষেত্রেই সেইখানকার যেই ত্বরণ থাকবে সেটা। তাহলে এখন আমাদের বলছে চাঁদের পৃষ্ঠে মহাকর্ষ ক্ষেত্রের তীব্রতা, তার মানে চাঁদের জি কত, এটাই আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের পৃথিবীতে ওজন আর ওজন দেওয়া আছে, আর চাঁদে ওজন দেওয়া আছে। তাহলে পৃথিবীতে ওজন দেওয়া থাকলে তার ভর নির্ণয় করা কি খুবই সহজ। তাহলে এম ইজিক্যাল টু হবে 648/9.8। তাহলে এটা হচ্ছে আমার এম এর মান। আর চাঁদে যদি আমাকে এখন জি দ্বারা ভাগ করতে হয়, তাহলে ডাব্লিউ অফ মুন ভাগ এম, তার মানে 128/648 গুণ 9.8। তাহলে আমাদের যত সম্ভব 9.8/6 এরকম সামথিং মান আসবে, মানে 1.94 আসবে। তাহলে আমাদের তিনের আনসার হবে 1.94। 4 নাম্বার আমাদের কি বলছে? পৃথিবী হতে কোনো বস্তুকে পৃথিবীর মুক্তিবেগের চেয়ে বেশি বেগে নিক্ষেপ করা হলো, তাহলে এর মোট যান্ত্রিক শক্তি কত? আমি এটাও আলোচনা করছিলাম। দেখো, মুক্তিবেগ মানেটা কি? মুক্তিবেগ মানে হচ্ছে এমন পরিমাণ আমি তাকে গতিশক্তি দিব, যেই গতিশক্তিটা দিয়ে সে পৃথিবী পৃষ্ঠ থেকে শুরু করে একদম পৃথিবীর যে মহাকর্ষীয় ফিল্ড আছে, মহাকর্ষীয় ফিল্ডের কে সে অতিক্রম করবে, অর্থাৎ অসীমে সে চলে যাবে। মহাকর্ষ ফিল্ড অতিক্রম করা মানেই কি? অসীমে যাওয়া, ফিল্ডের বাইরে যাওয়া, তড়িৎ ক্ষেত্র মানে কোনো ক্ষেত্রের বাইরে যাওয়া, মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যাওয়া, এর মানেই হচ্ছে অসীমে যাওয়া।
তো মুক্তিবেগ আসলে কি? মুক্তিবেগ মানে হচ্ছে কি পরিমাণ কাইনেটিক এনার্জি দিলে ওই বস্তুটা তার বিভব মানে তার যেই এত পরিমাণ এনার্জি গেইন করবে, যেই এনার্জি দিয়ে সে কি করবে, ক্ষেত্রটাকে এস্কেপ করতে পারবে। তাহলে চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ, আর এটা হচ্ছে পৃথিবীর আশেপাশে অভিকর্ষ ফিল্ড। তাহলে অভিকর্ষ ফিল্ডকে যদি আমাকে অতিক্রম করতে হয়, তাহলে এই অসীম পর্যন্ত যাইতে গেলে আমাকে যেই পরিমাণ এনার্জি দেওয়া লাগবে, সেই পরিমাণ এনার্জি থেকেই তো আমার মুক্তিবেগ কাউন্ট করবো, রাইট? তাহলে এখন তার থেকে যদি মুক্তিবেগের থেকেও যদি আমার নিক্ষেপ বেগ বেশি হয়, তাহলে কি তার মানে আমি বেশি পরিমাণ এনার্জি দিয়েছি, অর্থাৎ যেই পরিমাণ আমার এনার্জি দরকার ছিল এসকেপ হওয়ার জন্য, অসীমে যাওয়ার জন্য, তার থেকেও আমি বেশি এনার্জি দিছি। তাহলে এইখানে অসীমে যাওয়ার পরেও তার কাছে কিছু পরিমাণ এনার্জি থাকবে, যেটা সে কাইনেটিক ইনার্শিয়াতে রূপান্তর করতে পারে, আর হাবিজাবি সামথিং তার গতির জন্য ইউজ হতে পারে। তাহলে এখানে মোট যান্ত্রিক শক্তি আসলে কেমন হবে? ধনাত্মক হবে, অর্থাৎ এসকেপ করার পরেও তার কাছে একটা পজিটিভ পরিমাণ এনার্জি থাকবে। 5 নাম্বার আমাদের বলছে কি, পৃথিবীর ঘনত্ব অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক করলে অভিকর্ষ ত্বরণ কত হবে? তাহলে আমাদের এখানে অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্ক দেখতে হবে। তাহলে আমাদের জি ইজিক্যাল টু কার সাথে? ঘনত্ব অপরিবর্তিত রাখছি, ব্যাসার্ধের সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন আমি দেখব। তাহলে জি ইজিক্যাল টু জিএম ভাগ আর স্কোয়ার। তাহলে আমি বুঝতে পারছি যে আমার ঘনত্বটা হচ্ছে কনস্ট্যান্ট, নট বলছে ভর কনস্ট্যান্ট। কেননা ব্যাসার্ধ অর্ধেক করলে তার ভর কনস্ট্যান্ট থাকবে না। তাহলে আমাকে এখানে জি গুণ 4/3 অফ পাই আর কিউব ইন্টু রো হিসাব করতে হবে, সেম 1 নম্বরে যেই কথাগুলো বললাম আর। তাহলে আর স্কোয়ার। তাহলে আমাদের থাকবে কি, আমাদের এখানে যাই থাকুক না কেন আমি খালি আর এর ঘাত নিয়ে আলোচনা করব। এখানে আমি বাকিটুক কনস্ট্যান্ট কে লিখে দিলাম, আর আর এর ঘাত থাকতেছে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি কি, জি ভেরিজাস আর, অর্থাৎ জি সমানুপাতিক আর। তাহলে এখন আর কে আমি কি করব? অর্ধেক করব। তাহলে অভিকর্ষ ত্বরণ কত হবে? অর্ধেক হবে। 6 নাম্বার প্রশ্নটা আমাদের আসলে গতিশক্তির একটা সূত্র, আমি জাস্ট উত্তর বলে দিচ্ছি, এটার উত্তর হবে ই। কিন্তু যেহেতু এখন আমরা থিওরি ক্লাসে এটা আলোচনা করিনি, এই একটা টপিক আমার মিস হয়ে গেছে, তো আমি এই সেম প্রশ্নটার ব্যাখ্যা দিব যখন আমি থিওরি ক্লাসটা নিব। ঠিক আছে, তখন আমি ইনশাল্লাহ এই 6 নাম্বার কোশ্চেনের আনসারটা দিয়ে দিব। 7 নাম্বার প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরে এবং পৃষ্ঠতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ তিনটার মান দেয়া আছে। আমি বলছিলাম যে জীবনে তুমি যেখানেই যাও না কেন, অন্তত এইচএসসি পাশ করার পর যতক্ষণ না অ্যাডমিশনে তুমি ভর্তি হতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি যতগুলো পরীক্ষা দিবা, তার মধ্যে কোনো না কোনো জায়গায় জীবনে তুমি এই কোশ্চেনটা পাবাই। এবং দেখো নটর ডেমে এই কোশ্চেনটা দিয়ে দিছে। সেটা কি? আমরা যদি একটু জি এর গ্রাফ লক্ষ্য করি, তাহলে জি এর গ্রাফ হচ্ছে এরকম, একটা হচ্ছে উল্টা প্যারাবোলা এর পরে, এবং অবশ্যই অবশ্যই এটা একটা দ্বিঘাতী রাশি। তাহলে এই যে জি, এটা হচ্ছে জি হচ্ছে পৃষ্ঠে, অর্থাৎ আর গভীরতায়, আর ব্যাসার্ধের পৃথিবীর একদম ক্ষেত্রে, আর এটা কি পৃথিবী থেকে পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে। তাহলে এটা কি, এটার ঘাতের বা ঢালের ভ্যালু কত? ঢালের ভ্যালু হচ্ছে আর এর উপরে -1 এরকম একটা আর কি। আর এখানে কি আর এর উপর -2 এরকম আকারে কি হয়, ঢাল বৃদ্ধি পায়। তাহলে এটা একটা দ্বিঘাতী ঢালের মতো করে কমে। তার মানেটা কি? তার মানে আমি বলছিলাম ধরো তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে সেম এইচ গভীরতায় গেছো, এটাকে ধরলাম এইচ গভীরতা। আবার পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি এইচ উপরে গেছো, এইচ হাইট উপরে গেছো। তাহলে যদি তুমি জি এর মান এর তুলনা করো, তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি এই গভীরতায় যে জি এর মান হবে, সেই গভীরতার জি এর মান কি হবে? বেশি হবে। কেননা এটা তেমন কমতে পারতেছে না। আর যত হাইটে যাবা তখন দ্বিঘাতী আকারে এটা কমতে থাকে, ঢালটা কমতে থাকে, যার কারণে কি হবে, এই উচ্চতায় কি হবে, এই এইচ এর মানটা মানে জি এইচ এর মানটা কি হবে? কম হবে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের সর্বোচ্চ যেই ভ্যালু, ম্যাক্সিমাম যেই জি এর ভ্যালু, সেটা আমরা পাই কোথায়? পৃথিবী পৃষ্ঠে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। এরপর আমরা কোথায় পাবো? এরপর আমরা পাবো হচ্ছে গভীরতায়। তাহলে গভীরতার ত্বরণকে আমরা কি বলা হয়েছে? গভীরতার ত্বরণকে আমাদের বলছে হচ্ছে জিডি। তাহলে এর পরের মানটা হবে আমাদের হচ্ছে জিডি। আর তারপর আমাদের কি আছে? তারপর আমাদের আছে হচ্ছে জিইউ, অর্থাৎ এইচ উচ্চতায়, উচ্চতায়। তাহলে আমাদের কি হবে? দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম। তো তার মানে কি? তার মানেই হচ্ছে আই থিংক আমাদের
আনসার হবে হচ্ছে এই ক নাম্বারটা। তারপর আমাদের কি বলছে, মেরু অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কতটা কমে। সেম কোশ্চেন ক্লাসে পড়াইছি, সেম কোশ্চেন, একদম হুবহু সেম কোশ্চেন আমি দেখাইছিলাম। এবং তখন আমি পৃথিবী বরাবর লাইন টেনেও দেখাইছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম যে বিষুব অঞ্চল কাকে বলে, মেরু অঞ্চল কাকে বলে, আর অক্ষীয় রেখা কাকে বলে, রাইট? এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, গ্রেট সার্কেল কাকে বলে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো বিষুবীয় অঞ্চল যেটা আছে, সেই বিষুবীয় অঞ্চলে আমাদের যেই ল্যামডার ভ্যালু, অর্থাৎ আমাদের যেই জি ইজিক্যাল টু ছিল হচ্ছে, মানে জি ড্যাশ ইজিক্যাল টু ছিল হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো এই যে যে ল্যামডা, রাইট, আমার যে অক্ষাংশ, সেই অক্ষাংশ বিষুবীয় অঞ্চলে কত থাকে, বিষুবীয় অঞ্চলে থাকে 0 ডিগ্রি। আর মেরু অঞ্চলে যে কত হয়ে যায়, মেরু অঞ্চলে যে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার বিষুবীয় অঞ্চলে কি হবে, জি এর ভ্যালুটা কি হবে, কম হবে। কেননা জি এর ভ্যালু এখানে কজ স্কয়ার ল্যামডা, অর্থাৎ আমার কত বসাইতে হবে, আমাকে বসাইতে হবে হচ্ছে 0 ডিগ্রি। তার মানে আমাদের থাকে কত, কজ স্কয়ার ল্যামডা ইজিক্যাল টু আমাদের হয়ে যাবে হচ্ছে 1। তার মানে একটা হবে হচ্ছে জি ইন্টু ওমেগা স্কয়ার আর। এটা কোথায় হবে, এটা হবে বিষুবীয় অঞ্চলে। আর আমরা যখন মেরু অঞ্চলের কথা চিন্তা করব, মেরু অঞ্চলে ল্যামডার মান কত, 90 ডিগ্রি। এগুলো আমি ক্লাসে আর কি খুব বিস্তারিত আলোচনা করছি, যে কেন 90 ডিগ্রি, কিভাবে 90 ডিগ্রি হয়, উত্তর মেরু দক্ষিণ মেরু দুইটাই কেমনে 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এগুলো নিয়ে বিস্তারিত পৃথিবীর শেপ নিয়ে আমার আলোচনা করা আছে। তাহলে জি মেরু সমান সমান আমাদের কি হবে, জি মেরু সমান সমান হবে হচ্ছে কজ স্কয়ার ল্যামডার ভ্যালু তখন হয়ে যাবে 0, যেহেতু ল্যামডার ভ্যালু এখন 90 ডিগ্রি। তার মানে আমাদের হবে হচ্ছে শুধুমাত্র জি এর মানের সমান, অর্থাৎ মেরু অঞ্চলে আমাদের কি কখনোই কখনোই পৃথিবীর ঘূর্ণনের কোনো প্রভাবই নাই। অর্থাৎ যদি এই রকমও প্রশ্ন দেয় আহ্নিক গতির প্রভাব কোন অঞ্চলে নাই, উত্তর হবে মেরু অঞ্চলে। যদি পৃথিবীর ঘূর্ণন 4 গুণ বেড়ে যায়, তাহলে কি মেরু অঞ্চলে জি এর মানের কোনো চেঞ্জ হবে, উত্তর হচ্ছে না, তাও জি এর মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে মেরু অঞ্চলে অল টাইম জি থাকে, তাহলে কতটুকু আসলে কমে যাবে, কমে যাবে হচ্ছে ওমেগা স্কয়ার আর সমান। তাহলে 8-এর উত্তর হবে খ। 9 আর 10 খুবই ছোটখাটো অঙ্ক। আমাদের দুইটা গ্রহ দেয়া আছে, পৃথিবী এবং বুধ গ্রহ। এর গড় ব্যাসার্ধ দেয়া আছে দুইটা, ওয়াই হলো 1 বছর। আচ্ছা, গড় ব্যাসার্ধ কেন দেওয়া হইলো, কেননা দুইটা শেপ একদম পারফেক্ট গোলাকার না, এই জন্য এখানে নাম দিছে হচ্ছে গড় ব্যাসার্ধ। এখন আমাদের বলছে সূর্যের চারদিকে বুধ গ্রহ একবার প্রদক্ষিণ করতে সময় কত। তো এখানে ওয়াই এর ভ্যালু আমাদের অলরেডি দেওয়াই আছে, তাহলে পৃথিবী আর বুধ, আহ পৃথিবী বুধ দুইটাই দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র, যেটা সূত্র হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের টি ভেরিজাস আর কিউব, টি ভেরিজাস আর কিউব। তাহলে আমাদের এখন দুইটারই গড় ব্যাসার্ধ যেহেতু দেয়া আছে, আমরা এখানে জাস্ট বসাই দিব যে আমাদের T1/T2 মানে ইজিক্যাল টু আমাদের R1/R2 হোল কিউব, R2 হোল কিউব। তাহলে আমাদের এখানে আমাদের এখানে কি বের করতে হবে, আমাদের এখানে বের করতে হবে হচ্ছে সূর্যের চারিদিকে বুধ গ্রহের প্রদক্ষিণ কাল। তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে T1, তার মানে আমাদের বুধ গ্রহের যে ব্যাসার্ধ এটা, এটাকে ধরলাম বুধ গ্রহের ব্যাসার্ধ, সেটাকে ধরলাম R1, এটাকে ধরলাম R2, আর এটাকে ধরলাম আমরা T2। তাহলে আমাদের কি হবে, এটার আবার হোল স্কয়ার, তাই না, T² ভেরিজাস R কিউব। তাহলে আমাদের টি ওয়ান ইজিক্যাল টু আমাদের লিখতে পারবো আমরা R1/R2 টু দি পাওয়ার 3/2 ইন্টু T2। আর T2 এর ভ্যালু কত, 1, 1 বছর যেহেতু, তো T2 আমার এত দরকার নাই। R1 আর R2 এর মান কত হবে, একটা হচ্ছে 6 × 10⁻10, আর একটা হচ্ছে 15 × 10⁻10 টু দি পাওয়ার 3/2। তাহলে আমাদের 10 10 এইটা কাটা থাকে হচ্ছে হচ্ছে 6/15, তার মানে 2/5, তার মানে 2/5 অফ 3/2 কি দেওয়া আছে, এইরকম আকারেই আছে। তাহলে উত্তর হবে হচ্ছে এইটা, অর্থাৎ ইন্টু ওয়াই, T2 এর মান কত, ওয়াই। শেষ। তারপর আমাদের কি বলছে, কক্ষপথে বুধ এবং পৃথিবীর দ্রুতির অনুপাত কত। তাহলে দ্রুতির অনুপাত
দ্রুতির অনুপাত আমরা জানি যে আমাদের ভি ইজিক্যাল টু হচ্ছে আমাদের রুট ওভার অফ জিএম ভাগ আর। তাহলে টোটালি ডিপেন্ড করে কার উপর, আর এর উপরে। তাহলে আমাদের এখানে কি হবে, আমরা যদি দুইটার ভি তুলনা করি আর কি, বুধ আর পৃথিবীর দ্রুতির অনুপাত বলছে তাই না? তাহলে আমি বুধ গ্রহর কথা যদি চিন্তা করি, এখানে আমরা লিখলাম ভিবি ভাগ ভি আর্থ ইজিক্যালটা আমাদের হবে হচ্ছে রুট ওভার অফ আর ই ভাগ আর বি। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গমূলে ব্যস্তানুপাতিক, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এখানে হবে হচ্ছে রুট ওভার অফ 15 × 10⁻⁻10 ভাগ 6 × 10⁻⁻10। তার মানে আমাদের থাকে হচ্ছে রুট ওভার অফ 15/6। তাহলে এখানে 15/6 যেটা হয় এটা সমান, সেটাই আর কি আমাদের দাগাতে হবে। একটু খেয়াল করে দেখিও, যত সম্ভব √10/2 হওয়ার কথা। এই দুইটা মান মনে হয় সেমি আসার কথা। আমরা যদি একটু করিও, তাহলে √5/2, তাই না? তার মানে আমরা বলতে পারি √10/√4, মানে দুই পাশে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের থাকে হচ্ছে নিচে 2। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে এটা, √10/2। এবার আসে আমাদের সৃজনশীল সলভ করি। সৃজনশীলটা খুবই খুবই টাফ এবং খুবই ইন্টারেস্টিং। মানে যদি কারোর বেসিক নলেজ না থাকে, তাহলে এই সৃজনশীল দেখে প্রথমবারে ভড়কায় যাইতে পারে। তো আমাদের খুবই ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায়, কুল মাথায় চিন্তা করতে হবে। তো ক খ নিয়ে আমরা আলোচনা করছি না, ক খ তোমরা দেখিও, অবশ্যই পারার কথা। আমরা শুরু করব হচ্ছে গ আর ঘ নাম্বার নিয়ে। তো আমাদের কি বলছে, আমাদের বলছে তিনটা সমান ভরের স্টার মানে নক্ষত্র, এরকম তিনটা সমান ভরের নক্ষত্র আছে। কিভাবে আছে বলছে, চিত্রে প্রদত্ত বৃত্তাকার পথে শুধুমাত্র পারস্পরিক আকর্ষণ বলের কারণে, অর্থাৎ এখানে বাইরে থেকে কোনো বাহ্যিক বল নাই, তিনটা নক্ষত্র আছে। সেই নক্ষত্র আছে কি এম ভরের, এরকম তিনটা নক্ষত্র আছে। সেই তিনটা নক্ষত্র শুধুমাত্র পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে এ, অর্থাৎ এইদের প্রত্যেকের মাঝের ডিস্টেন্স হচ্ছে এ, এই A = 1 কিলোমিটার বজায় রেখে তারা আবর্তন করতেছে। অর্থাৎ তিনটা একসাথে এরকম করে সার্কুলেট হয়ে মুভ করতেছে। এই কার সাপেক্ষে, এই বৃত্ত অর্থাৎ ও কেন্দ্রের সাপেক্ষে, অর্থাৎ ও কেন্দ্রের সাপেক্ষে এটা রোটেট করতেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ও কেন্দ্রের সাপেক্ষে কিভাবে রোটেট করতেছে, তাহলে ধরো উম এবারে তো ও কেন্দ্রের সাপেক্ষে রোটেট করানোই একটু সমস্যা। আমরা এক কাজ করি, এখান থেকে একটু চিত্র কেটে নিই, কেটে নিলাম। তার মানে এটা রোটেট করতেছে, মানে হচ্ছে এইভাবে আর কি সে রোটেট করতেছে। কার সাপেক্ষে, ও কেন্দ্রের সাপেক্ষে সে এরকম বনবন বনবন করে দেখা যাচ্ছে রোটেট করতেছে। এবং এখানে আর কোনো বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স নাই। যা ফোর্স দিচ্ছে সেই তিনটা ফোর্সই আসতে, মানে সেই ফোর্সটা আসতেছে আসলে কোথা থেকে, সেই ফোর্সটা আসলে আসতেছে এই তিনজনের আকর্ষণ বল থেকে বা গ্র্যাভিটেশনাল পুল থেকে। এখন আমাদের বলতেছে একজন গবেষক মানে উল্লেখিত ঘূর্ণনের আবর্তনকাল পরিমাপ করে 1.40 সেকেন্ড, আর জি এর ভ্যালু আমাদের দেওয়া আছে। আমাদের এখন বলতেছে গ নাম্বার প্রশ্নে যে চিত্রে উল্লেখিত ও কেন্দ্র থেকে একটা বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে এটি আর ফিরে আসবে না। একটু চিন্তা করো, একটু চিন্তা করো। দেখো, ও বিন্দুতে একটা তুমি বস্তুকে রেখে দিছো, সেই বস্তুকে যদি তুমি রেখে দাও, তারপর ও কেন্দ্রের এই জায়গা থেকে, এই প্লেস থেকে ধরো একটা বস্তুকে তুমি একটু কি করছো, উপরের দিকে ছুঁড়ে মারছো, তাহলে আবার সে কিন্তু দেখা যাবে যে ও কেন্দ্রে ফিরে যাবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই তিনটা বস্তুর আকর্ষণের কারণে এখানে একটা মহাকর্ষীয় বিভব তৈরি হয়েছে। এখানে অবশ্যই অবশ্যই একটা মহাকর্ষীয় বিভব তৈরি হয়েছে, যেই বিভবের দরুন দেখা যাবে যে তুমি ওকে যখনই ছুঁড়ে মারবা কোন একটা বস্তুকে ওই ও কেন্দ্র থেকে, তখনই দেখা যাবে যে সেই বস্তুটা কি হয়ে যাবে, আবার ও কেন্দ্রে ফিরে যাবে। তাহলে আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে যে এটা একদম মুক্তি বেগের মতো। কেমন মুক্তি বেগের মতো? ও কেন্দ্র থেকে এমন একটা ভেলোসিটিতে আমাদেরকে বস্তুটাকে ছুঁড়ে মারতে হবে যেন সেইখানকার ওই
মানে ওই যে যেই বেগে আমি ছুঁড়ে মারছি সেটার দরুন যেই আমার কাইনেটিক এনার্জি হবে, সেই কাইনেটিক এনার্জি বিভবের দরুন যেই আমাদের অলরেডি পটেনশিয়াল এনার্জি আছে সেই পটেনশিয়াল এনার্জিকে অতিক্রম করতে পারে। তাহলে আমার এখন প্রথম কাজ কি? আমার এখন প্রথম কাজ হচ্ছে ও বিন্দুতে থাকা পটেনশিয়াল এনার্জি বের করা। তাহলে ও বিন্দুতে থাকা, ও বিন্দুতে আমরা ধরে নিই 1 কেজির একটা বস্তু আছে, তাহলে আমার কি করতে হবে? ও বিন্দুতে আমাকে এখন মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে হবে। কেননা পটেনশিয়াল এনার্জি বা কৃতকাজ যেটা হবে ওই ও বিন্দু থেকে সরাই আনতে আমাকে, অসীমে কোনো একটা বস্তুকে সরাই আনতে যেই পরিমাণ আমার কৃতকাজ হবে, সেই কৃতকাজটা কি পার ইউনিট বস্তুর জন্য হইলেই সেটাকেই আমরা বলবো হচ্ছে তার বিভব। তাহলে আমাকে যেমনেই হোক ওই বিন্দুতে পটেনশিয়ালের মান বা বিভবের মান আমাকে আগে নির্ণয় করতে হবে। তাহলে বিভবের মান নির্ণয় করা খুবই সহজ। যেহেতু আমাদের 3টা ভরের বস্তু আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে পার্টিকুলারলি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই কেন্দ্র থেকে প্রত্যেকটা দূরত্বই সেম। অর্থাৎ আমি যদি প্রত্যেকটা দূরত্ব দেখাই, এই দূরত্ব, এই দূরত্ব, আবার এই দূরত্ব, এই 3টা দূরত্বই সেম, এবং 3টা দূরত্বই যদি সেম হয় তাহলে আমাদের পটেনশিয়ালের মান কি হবে? ভি ইজ ইকাল টু মাইনাস জিএম ভাগ আর হয়। আর যেহেতু এখানে 3টা বস্তু আছে, অর্থাৎ 3টা বস্তুর জন্যই আমাকে বিভবের মান বের করতে হবে, তাহলে গুণ হবে হচ্ছে 3। এখন আমাদের সমস্যা হচ্ছে যে ডিরেক্টলি আমার আর এর মান নাই। আর এর মান মানেটা কি? আর এর মান মানেটা হচ্ছে এইখানকার যে কেন্দ্র ও, সেই কেন্দ্র ও থেকে যে কোনো একটা বস্তুর মধ্যকার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স আর আমার দেওয়া নাই। এখন তাইলে আমার এখন ফার্স্ট কাজ হচ্ছে আর এর ভ্যালু বের করা, এরপর ও বিন্দুতে বিভবের মান বের করা। এখন আর এর মান যখন আমি ক্যালকুলেট করব, চিন্তা করো এটা হচ্ছে একটা, আমি যদি ডিরেক্টলি এখানে একটু কিছু বিন্দু বিন্দু বসাই, যেটা এ, এটা বি, এটা সি, এটা ও, তাহলে সি বিন্দু থেকে আমি যদি ডিরেক্ট একটা লম্ব আঁকতাম, তাহলে সেই লম্বটা ধরো ডি বিন্দুতে ছেদ করতো। অর্থাৎ বিপরীত শীর্ষ থেকে আমরা এই বরাবর একটা লম্ব টানছি। তাহলে সিডি এর মান আসলে কত হইতো? এইটা হয়তো হচ্ছে a/2, আর এটা হচ্ছে আমাদের এ। তাহলে সিডি এর আমাদের মান হইতো হচ্ছে, বা সিডি স্কয়ার ইজিক্যালটা আমরা লিখতে পারতাম যে সিডি স্কয়ার ইজিক্যালটা আমরা লিখতে পারতাম অতিভুজ এ স্কয়ার মাইনাস আমাদের ভূমি, সেটা হচ্ছে a/2 হোল স্কয়ার। আমরা মেনলি সিও এর মান বের করার জন্য আগে সিডি এর মান আমরা হিসাব ক্যালকুলেট করতেছি। তাহলে আমাদের থাকবে কি তো? আমাদের থাকবে হচ্ছে 3a² ভাগ 4, বা আমরা বলতে পারি আমাদের সিডি ইজিক্যাল টু হবে হচ্ছে √3a/4। এবার চিন্তা করো এই ওটা কি? ওটা হচ্ছে কেন্দ্রবিন্দু, যেটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজটা যে আছে, সেই সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রটাই কিন্তু হবে বৃত্তের কেন্দ্র। কেননা এই সমবাহু ত্রিভুজটা কি একটা বৃত্তের অভ্যন্তরস্থ একটা ত্রিভুজ, আর বৃত্তের অভ্যন্তরস্থ একটা ত্রিভুজের ক্ষেত্রে এই সমবাহু ত্রিভুজের যা ভর কেন্দ্র হবে, বৃত্তের কেন্দ্রও হবে তা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ভর কেন্দ্র মানে কি? ভর কেন্দ্র মানে হচ্ছে মধ্যমতয়ের ছেদবিন্দু। তাহলে এখানে আমাদের সিও সিও ভাগ ওডি ইজিক্যাল টু হবে 2:1। তার মানে আমরা বলতে পারি কি, যে আমাদের যে সিওর মান হবে সেই সিওর মান হবে হচ্ছে 2/3 অফ সিডি। তাহলে এখন আমাদের সিডি এর মান অলরেডি আমার জানা আছে, তাহলে আমার সিওর মান হবে হচ্ছে 2/3 অফ সিডি, মানে কি √3a বাই আমাদের হচ্ছে, আচ্ছা এটা 4 না, এটা সরি 2 হবে, মানে √ কেটে গেলে তো 2 হবে আর কি। তাহলে ভাগ হচ্ছে 2, তার মানে আমাদের থাকবে কত? a/√3। তাহলে আমরা বলতে পারি আমাদের যে আর এর ভ্যালু, সেই আর এর ভ্যালু কত? a/√3। তাহলে আমাদের এখান থেকে ভি এর ভ্যালু বেড়ে যাবে, তাহলে ভি এর ভ্যালু হবে -gm ভাগ a/√3 ছিল, তার মানে 3 উপরে চলে গেল, 3 × √3। তাহলে এখান থেকে যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাদের -g × m এর ভ্যালু আমাদের দেওয়া আছে 10⁻20, আর এখানে আমাদের a এর ভ্যালু দেওয়া আছে কত? a এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কত? 10⁻3। এবং আমাদের বাকি কি? এখানে হবে হচ্ছে 3 × √3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমার অলরেডি ক্যালকুলেট করা আছে, আমি ডিরেক্টলি মান বসাই দিলাম। তাহলে সেটার মান আমার কত বের হয়েছিল? -3.467 × 10⁻7
এত জুল পার কেজি। তাহলে এইটাই হচ্ছে আমাদের ভি এর মান। তাহলে ভি এর মান যদি আমি জানি, তাহলে ডাব্লিউ এর মান, কৃতকাজের মান বের করাটা খুবই সহজ। কৃতকাজ মানে কি, ও বিন্দুতে একটা বস্তু আছে, সেই ও বিন্দুতে থাকা বস্তুটাকে এই তিনটা বস্তুর জন্য যে মহাকর্ষীয় ফিল্ড আছে, সেই মহাকর্ষীয় ফিল্ডের বাইরে নিয়ে যাওয়া অথবা অসীমে নিয়ে যাওয়ার জন্য যেই পরিমাণ আমাকে কাজ করতে হবে। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু কি হবে? ডাব্লিউ ইজিক্যাল টু হবে হচ্ছে ভি ইন্টু এম। অর্থাৎ যত ভরের বস্তুটাকে আমরা ও কেন্দ্র থেকে অসীমে পাঠাবো সেটার ভর, এবং সেটা সমান সমান অবশ্যই অবশ্যই আমাকে যদি এখন মুক্তিবেগের কনসেপ্ট আনতে হয় অথবা নিক্ষেপ বেগের কনসেপ্ট আনতে হয়, তার মানে আমাকে এইটা সমান সমান হতে হবে কি, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। এই ভি আর এই ভি কিন্তু আলাদা। এই ভি মানে হচ্ছে বিভব, এটা বড় হাতের ভি, আর এই ভি মানে হচ্ছে নিক্ষেপ বেগ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আমাদের এম এম দুইটাই তো কাটা, তাহলে আমাদের ভি স্কোয়ার ইজিক্যাল টু হবে হচ্ছে টু ইন্টু ভি। টু ইন্টু বড় হাতের ভি, তার মানে ভি ইজিক্যাল টু হবে হচ্ছে টু ইন্টু রুট ওভার টু ইন্টু 3.467 ইন্টু 10⁻⁷। ভাইয়া কেন মাইনাস নিলেন না? ভাইয়া মাইনাসটা জাস্ট বোঝাচ্ছে যে এইখানে মানে এজেন্ট কর্তৃক কৃত কাজ নাকি অভিকর্ষ ওই তিনটা বস্তু কর্তৃক কৃত কাজ, মানে বল কর্তৃক কৃত কাজ সেটা। তো এখানে মাইনাস প্লাস তো আসলে বিভবের উপর তেমন কোনো রেফারেন্স ফেলে না, এটা জাস্ট বোঝায় যে কোন বল দ্বারা কৃত কাজ। তো যেহেতু আমার এখানে মানে এই হাফ এম ভি স্কোয়ার, এটা তো দিবে কোনো একটা এজেন্ট, রাইট? মানে বাইরের কোন একটা এজেন্ট, এই জন্য আমরা জাস্ট এখানে ভি এর মানটা পজিটিভ হিসাবে ধরে নিছি। মানে নেগেটিভ পজিটিভ আসলে বিভবের ক্ষেত্রে খুব ক্রুশিয়াল কোনো ভূমিকা ফেলে না, বরং কোন ফোর্সটা ওই ক্ষেত্রে কাজ করতেছে সেটা আসলে ডিটারমাইন করে যে এখানে পজিটিভ নাকি নেগেটিভ কাজ করতেছে। এগুলো আমরা আমাদের থিওরি ক্লাসে অনেক ডিটেলসে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে আমাদের ভি এর ভ্যালু কত হবে? আমাদের ভি এর ভ্যালু হবে হচ্ছে 8327.35 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে আমাকে অবশ্যই অবশ্যই নিক্ষেপ করতে হবে। তাহলে আর সেটা কি ফিরে আসবে না, কারণ আমরা এনাফ পরিমাণ সেখানে কাইনেটিক এনার্জি দিয়েছি, যেই কাইনেটিক এনার্জি দিয়ে সে তার মহাকর্ষীয় ফিল্ডকে এসকেপ করতে পারে। তাহলে এবার আসো আমরা ঘ নাম্বার প্রশ্ন ডিল করি। ঘ নাম্বার প্রশ্ন আরো বেশি জটিল, আরো বেশি চিন্তা করার বিষয়। তো ঘ নাম্বার প্রশ্নটা আসলে বলছে যে পর্যবেক্ষকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো পর্যবেক্ষণের পর্যবেক্ষক আসলে পর্যবেক্ষণ আসলে কি, সেটা হচ্ছে এখানকার যেই পর্যায়কাল, অর্থাৎ আমি বললাম যে এই বৃত্ত পথে দেখা যাবে যে এই এম ভরের বস্তুটা যে এখানে এখানে আছে, সেই বস্তুটা আবার এক পাক ঘুরে আবার এখানে আসবে। অর্থাৎ এই বৃত্তাকার পথ দিয়ে সে এক পাক ঘুরবে। আমি যদি একটু দেখাই, এই বৃত্তাকার পথ দিয়ে সে এক পাক ঘুরে ঘুরে আবার সেইখানে আসবে। এইটা হচ্ছে তার পর্যায়কাল। এখন দেখো ভাই, কোন একটা বৃত্তাকার পথে যদি কোন একটা ভরের বস্তুকে তোমার পরিভ্রমণ করতে হয়, তাহলে আসলে কি লাগে? তাহলে যেটা লাগে সেটা হচ্ছে তার কেন্দ্রমুখী বল। আমরা অনেক আগে আলোচনা করছি ফোর্থ চ্যাপ্টারে, কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, সিউডো ফোর্স, ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম, ঘূর্ণনের ক্ষেত্রে কেন ভেলোসিটির দিক পরিবর্তনের জন্য একটা বলের প্রয়োজন হয়। ইন ডিটেলস ফোর্থ নাম্বার চ্যাপ্টার নিউটনিয়ান বলবিদ্যায় খুবই বিস্তারিতভাবে আমরা আলোচনা করছি। এবং সেই আলোচনা থেকে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে কোনো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর জন্যই একটা ত্বরণ দরকার, কেননা সেখানে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে। আর এই ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ করার জন্য যেই বলটা দরকার, সেটাকেই আমরা নাম দিই যে এম ভি স্কয়ার ভাগ আর। এখন এই এম ভি স্কয়ার ভাগ আর, এই বলটা কোথার থেকে আসে? এই বলটা আসতে পারে অনেক কিছু থেকে। সেটা আসতে পারে গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে, সেটা আসতে পারে ফ্রিকশন ফোর্স থেকে, সেটা আসতে পারে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে, বিভিন্ন ধরনের ফোর্স থেকে। যেমনেই হোক, যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে হয়, তাহলে তাকে যেই পরিমাণ আমাকে সেন্টিপেটাল ফোর্স সরবরাহ করতে হবে, সেটার মান হচ্ছে এম ভি স্কয়ার ভাগ আর। তাহলে এই এম ভরের বস্তুটাকে নিয়ে যদি আমি পার্টিকুলারলি চিন্তা করি, এই এম ভরের বস্তুটাকে যদি আমাকে ঘুরতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই সেখানে একটা বলের সাপ্লাই থাকা লাগবে। যেই বলের সাপ্লাইয়ের মান কত হবে? এম ভি স্কয়ার ভাগ আর। তাহলে এখানে আসলে কোন বলগুলো সাপ্লাই দিবে? এখানে শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স সাপ্লাই দিবে। তাহলে এই এম ওয়ান ভরের বস্তুটাকে আসলে সাপ্লাই, এম ওয়ান বা এম এ ধরলাম, এখানে এ বিন্দু ধরলাম, এটা বি বিন্দু ধরলাম, এটা সি বিন্দু ধরলাম। তাহলে এই এম এ ভরের যে বস্তুটা আছে,
এই এম এ ভরের বস্তুটাকে আসলে সাপ্লাই দিবে কে কে? গ্র্যাভিটেশনাল ফোর্স। একটা দিবে হচ্ছে এম বি আর একটা দিবে এম সি, কেননা দুইজনই আকর্ষণ করতেছে। দুইজনের ফোর্সের ডিরেকশনে কি এই দিক বরাবর আর এদিক বরাবর। ফোর্সের ডিরেকশন কেমনে দিতে হয়? যে ভাই এম এটা কোন দিকে মুভ করতেছে সেটার উপর ডিপেন্ড করবে কি ফোর্সের ডিরেকশন। তাহলে দুই ফোর্সের ডিরেকশনই এই দিকে, তাহলে আমরা ধরলাম এই ফোর্সের মান কত হবে? এফ পরিমাণ। এবং এই বাহুর মান কত? এ। এই বাহুর মান কত? এ। এই বাহুর মান কত? এ। তাহলে আমরা বলতেছি যে এ বিন্দু, এ বস্তুর উপর কয়টা ফোর্স কাজ করতেছে? এ বস্তুর উপর দুইটা ফোর্স কাজ করতেছে। দুইটা ফোর্সই কি? আকর্ষণ বল। তাহলে এ বস্তুর উপর যেই পরিমাণ ফোর্স কাজ করবে সেটার মান কত হবে? সেটার মান ধরলাম এফ নেট। এফ নেট ইজিক্যাল টু কত হবে? রুট ওভার অফ এই দুইটা বলের লব্ধি। এবং যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে এটার কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণের মান যদি 60 ডিগ্রি হয়, এটাকে এটাকে বাইরে রাখি, কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের হবে হচ্ছে এফ স্কয়ার। মানে আমরা ধরলাম যে বি এর জন্য এ এর উপর প্রয়োগকৃত ফোর্স হচ্ছে এফ। তাহলে এইটার ক্ষেত্রেও কতই হবে? এফই হবে, জাস্ট দিক আলাদা, মান দুইটাই সেম যেহেতু ভরের মান সেম। তাহলে এফ স্কয়ার প্লাস 2 এফ স্কয়ার কজ স্কয়ার থেটা, কজ স্কয়ার 60 ডিগ্রি। তাহলে কস 60, সরি কজ স্কয়ার না তো কস 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে হাফ হাফটা সবকিছু কেটে যাবে, থাকবে কি? এফ নেট ইজিক্যাল টু আসলে হচ্ছে 3 রুট ওভার অফ এফ। এই হবে হচ্ছে আমাদের কাজ। সরি, 3 রুট ওভার অফ এফ হবে কেন? √3 এফ স্কয়ার, তার মানে এফ ইন্টু √3। তাহলে এই হচ্ছে আমাদের কি? এই হচ্ছে আমাদের এফ নেটের পরিমাণ। এখন তাইলে আমরা শুধুমাত্র এফ কে কাউন্ট করি, তাহলে এফ ইজিক্যাল টু কি হবে? এফ ইজিক্যাল টু আমাদের সহজ হিসাব, সেটা হচ্ছে জি এম এম ভাগ আর স্কয়ার। তাহলে এখানে দুইটা বস্তুর ভরই হচ্ছে এম, তাহলে জি এম স্কয়ার ভাগ আর স্কয়ার। আর স্কয়ার মানে কি? এখানে তো আর স্কয়ার না, সরি, এখানে দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব যেহেতু এ, তার মানে হবে এ স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই এফ সমান সমান জিএম স্কয়ার ভাগ এ স্কয়ার। আর এফ নেট অর্থাৎ এ বস্তুর উপর মোট প্রযোজ্য বল কত? মোট প্রযোজ্য বল হচ্ছে √3 ইন্টু এফ। এখন এই যে √3 ইন্টু এফ, এই √3 ইন্টু এফ, এই পুরো বলটা কি করবে? কেন্দ্রমুখী বলকে সাপ্লাই দিবে, অর্থাৎ এমভি স্কয়ার ভাগ আর এর সমান হবে। তাহলেই এই এ বস্তুটা একবার করে প্রদক্ষিণ করবে। তাহলে আমরা বলতে পারি কি √3 ইন্টু এফ ইজিক্যাল টু হচ্ছে এমভি স্কয়ার ভাগ আর। তাহলে আমার দরকারটা কি? আমার দরকার হচ্ছে যেমনেই হোক টি এর মান হিসাব করা। তাহলে টি এর মান হিসাব করার জন্য আমাকে কৌণিক বেগ আনতে হবে। তাহলে এম ওমেগা স্কয়ার আর আমি আনি। এই ওমেগাটাকে আবার ভেঙে আমি কি লিখতে পারি? এম ইন্টু ওমেগা মানে হচ্ছে 2 পাই/টি হোল স্কয়ার ইন্টু আর। কেন এত কিছু করলাম? যেমনেই হোক পর্যায়কালটি আনার জন্য। এখন আমাকে যদি বলা হয় যে ভাই এখানে আর আছে, আর এর মান কোনটা হবে? আর এর মান মানেটা কি? কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়ার ব্যাসার্ধ। তার মানে কেন্দ্রমুখী বল মানে কি? যেই কেন্দ্রকে চিন্তা করে এই এ বস্তুটা একবার পাক খাবে, তাহলে এ বস্তুটা একটা বৃত্তাকার পথে পাক খাচ্ছে। তাহলে এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, সেই বৃত্তাকার বলের ব্যাসার্ধ কত? এইটা হচ্ছে আর। এবং অলরেডি আমরা দেখে আসলাম নাম্বারে যে আর ইজিক্যাল টু কি? a/√3। তাহলে এটাকে আমরা কি করব? ইনপুট দিব। তাহলে এটাকে যদি আমি এখন ইনপুট দিই, তাহলে আমার কেমন হয়? দেখতে কেমন হয়? আহ আমরা কি আরেক লাইন করব নাকি এখান থেকে? আচ্ছা করি। √3 এফ, তার মানে √3 ইন্টু এফ এর মান আমরা বের করছিলাম জি এম স্কয়ার ভাগ এ স্কয়ার। এখানে আমাদের থাকতেছে হচ্ছে এম ইন্টু 2 পাই/টি হোল স্কয়ার ইন্টু আমাদের আর এর ভ্যালু থাকতেছে হচ্ছে a/√3। তাহলে এই হাবিজাবি করার পর আমাদের যে টি এর ভ্যালু আসবে, টি স্কয়ারের যে ভ্যালু আসবে, সেই টি স্কয়ারের ভ্যালু কত আসবে? টি স্কয়ারের ভ্যালু আমাদের আসতেছে হচ্ছে 4 পাই/স্কয়ার এ স্কয়ার ইন্টু এ, তার মানে এ কিউব ভাই আমাদের √3 গুণ, তার মানে থাকবে হচ্ছে 3 ইন্টু জিএম। তাহলে এখান থেকে জাস্ট যদি আমরা মান বসাই দিই, এ এর মান আমরা জানি এ ইজিক্যাল টু 10⁻³ আর এম ইজিক্যাল টু আমরা জানি সেটা হচ্ছে 10⁻20। যদি আমরা বসাই দিই তাহলে আমাদের টি এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1.404 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, পর্যায়কাল হবে
তো এই ছিল আমাদের মোটামুটি সৃজনশীল। তো আশা করতেছি যে তোমরা পারবা। আমি অনেক সংক্ষেপে ম্যাথ করার চেষ্টা করছি, কেননা থিওরি ক্লাসে আমরা এগুলো ইন ডিটেলস আলোচনা করছি। তো আমার আশা থাকবে যে তোমরা থিওরি ক্লাসগুলো অবশ্যই অবশ্যই করার চেষ্টা করো, কেননা আমি এমন ভাবে থিওরি ক্লাসগুলো করানোর চেষ্টা করি যেন সেইটা পড়ার পরে তোমাকে যত কঠিন ম্যাথই দেয়া হোক না কেন, অন্তত বেসিক কিছু কনসেপ্ট যেন তুমি সেখান থেকে ধরতে পারো। অবভিয়াসলি তারপরে ম্যাথ অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে, না হলে শুধুমাত্র থিওরি পড়ে ম্যাথ করাটা কোয়াইট টাফ। আর তোমরা যারা নতুন এই প্লে লিস্টটা দেখতেছো বা নতুন এই ভিডিওটা প্রথমবার দেখতেছো, তোমাদের জানানোর জন্য বলি, আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে যেখানে আমরা খুবই স্বল্প মূল্যে অনলাইনে ডিরেক্টলি জুমে লাইভ ক্লাস নিয়ে থাকি। যদিও এটা শুধুমাত্র রেকর্ডেড ক্লাস, যেহেতু প্রশ্নের সলিউশন আর কি কোন একটা সালের, তো যার কারণে আমরা এটা রেকর্ডেড দিয়েছি। বাট বাকি যে আমাদের প্লে লিস্ট দেখলেই বুঝতে পারবা, জুমে আমরা লাইভ ক্লাস থেকে নিয়ে থাকি। আমাদের ব্যাচের ফি খুবই খুবই কম, মাসে 700 টাকারও কম। বাট ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ বেস্টটা দিয়েই আমাদের থিওরি ক্লাস, সিমুলেশন অথবা হাবিজাবি বিভিন্ন পদ্ধতিতে যত সহজভাবে ফিজিক্সে বসা যায়, একদম A to Z বেসিক থেকে সব থেকে প্রো লেভেল পর্যন্ত আমরা সেগুলো সবকিছু নিয়েই আলোচনা করি। তো যদি তোমরা আমাদের ব্যাচে এনরোল করতে চাও, তাহলে ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিতে পারো, অথবা আমাদের পেজে যেও নক দিতে পারো, আমাকে ফেসবুক আইডিতেও নক দিতে পারো, কোনো সমস্যা নাই। তো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার, ইনশাল্লাহ তোমাদের কুইজ শেষে 2026 সালের কোশ্চেন সমাধান নিয়ে আবার একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব।